স্যার, অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি বলেই আবিরের সামনে ধাক্কা দিয়ে ফেলে দেয় মেয়েটিকে। ভার্সিটি থেকে বাসা যাওয়ার পথে মেয়েটাকে কিডন্যাপ করে আনে আবিরের পাঠানো গুন্ডারা। আবিরের ইশারাতে সবাই চলে যায়, আর মেয়েটা ততক্ষণে চিল্লিয়ে বলে, কলেজে সবার সামনে ভদ্রতার মুখোশ পরে থাকা মানুষটা কি আপনি স্যার? কিসের জন্য আমাকে এখানে তুলে এনেছেন? কি দোষ করেছি আমি? কি করতে চান আপনি? একদমে কথাগুলি বলে মেয়েটা। আমি কি বলবো? যা বলার সবটাই বলবে তুমি। আমি রেকর্ড অন করে রেখেছি। যা যা অন্যায় আমার সাথে করেছো তা সবটাই স্বীকার করো। সসম্মানে তোমাকে এখান থেকে মুক্তি দেব। আর যদি না শোনো, সব স্বীকার না করো, তো তোমার কি হাল করব তা ভাবতেই পারবে না তুমি। আবির মেয়েটাকে বলে। মেয়েটা অবাক হয়ে কথাগুলো শুনে বলে, এক্সকিউজ মি স্যার, আমি আমার সজ্ঞানে আপনার সাথে কোনো অন্যায় করিনি। এত বড় মিথ্যা কথা বলে মেয়েটার গলা টিপে ধরে আবির। ভালোই ভালো সব স্বীকার করে নাও, নইলে নিজ মুখ আর সমাজে দেখাতে পারবে না তুমি। আমি কোনো অন্যায় করিনি স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনার দুটি পায়ে পড়ি আমার ক্ষতি করবেন না, দয়া করুন আমার উপর। কাঁদতে থাকে মেয়েটা। মেয়েটার কান্না আবিরের মন ভেদ করে না, কারণ মেয়েটা যে অন্যায় তার সাথে করেছে সে শাস্তি মেয়েটিকে পেতেই হবে ভেবে মেয়েটাকে টানতে টানতে দোতলা নিয়ে যায়। ফুল ভলিউমে ঘরে গান ছেড়ে দেয় আবির, যাতে মেয়ের চিৎকার কারো কানে না যায়। কি করছেন কি? ছাড়ুন বলছি। আমার এমন কোনো ক্ষতি করবেন না যাতে আপনাকে সারাটা জীবন পস্তাতে হয়। কি বললে তুমি? আমি পস্তাবো না? সব স্বীকার না করে এবার তুমি পস্তাবে বলেই মেয়েটাকে বিছানায় ফেলে দেয় আবির। তার শার্ট খোলে। দেখেন, আমি কিছু করিনি, প্লিজ ছেড়ে দিন আমাকে, প্লিজ ছাড়ুন। আমি যা করিনি তা কিভাবে স্বীকার করব? প্লিজ ছাড়ুন। আল্লাহ, এ কি পরীক্ষা নিচ্ছেন আমার? এই বিপদ থেকে রক্ষা করুন আল্লাহ, দয়া করুন। কিছুক্ষণ পরে জ্ঞান হারায় মেয়েটি। মেয়েটার চিৎকার আবিরের কান ভেদ করেনি। এই মেয়ে আবিরের নামে মিথ্যা মামলা করে ধর্ষণের, অথচ আবির ওকে চিনতই না, কখনো দেখেনি। অথচ এই মেয়ে গতকাল আবিরের নামে কোর্টে মিথ্যা বলে আবির নাকি তাকে রেপ করেছে। কথাগুলো ভাবতেই ঘৃণা আসে আবিরের। বেশ করেছি যা করেছি, মিথ্যা মামলাতে আমার যা মানহানি করেছে সেটাই সত্য করে দিলাম। গান বন্ধ করে ওয়াশরুমে গিয়ে শাওয়ার শেষে নিচে আসে। এসে প্রায়ই 100টি মিসকল দেখে ফোনে। কল ব্যাক করতে যাবে তখন আবারও আসাদের ফোন আসে। রিসিভ করতেই আসাদ বলে উঠল, স্যার, বড় ভুল হয়ে গেছে স্যার, মাফ করে দেন স্যার। আবির বলল, কি যাতা বলছো? যা বলা সোজাসুজিভাবে বলো। স্যার, আসলে ওই মেয়েটা মিস ট্রিনা আমার সাথে দাঁড়িয়ে আছে, গেটটা একটু খুলবেন স্যার? সব বুঝিয়ে বলছি। আবির তাড়াতাড়ি গেট খুলে অবাক হয়ে যায়। এ যেন মেয়েটার কার্বন কপি, যাকে সে রেপ করেছে। আবির কিছু বোঝার আগেই ট্রিনা আবিরের পায়ে ধরে। স্যার, আমাকে ক্ষমা করে দিন। আমি আসলে বান্ধবীদের সাথে বেড ধরে আপনার নামে মিথ্যা মামলা করেছি। আমার কোনো দোষ নেই স্যার, ওদের জন্য রাগান্বিত হয়ে ভুল করেছি। স্যার, মাফ করে দেন বলেই কান্না করতে থাকে। আবির ট্রিনাকে জোর করে উঠে সজোরে একটা থাপ্পড় দেয় আর বলে, লজ্জা থাকলে কেসটা তুলে নিবে, নইলে এমন জঘন্য অপরাধের জন্য টিসি দেওয়ার ব্যবস্থা করব, জীবনেও কোথাও পড়ার সুযোগ পাবে না। স্যার, আমি কেস তুলে নিয়েছি স্যার, আমার ছেড়ে দেন প্লিজ। ট্রিনা বলল, দূর হয়ে যাও আমার সামনে থেকে, কখনো আমার সামনে আসলে খুন করে ফেলবো। আবির বলল। এরপর আবির আসাদকে বলি, তুই ওকে কিভাবে পেলি? তাহলে আগে যাকে তুলে এনেছিলি সে কে? জানি না স্যার, ওই মেয়েটা আসলে কে? দুজনে একই রকম হলো কিভাবে? কিছুই বুঝতে পারছি না স্যার, ক্ষমা করে দেন স্যার। দূর হয়ে যা সামনে থেকে, তোকেও কখনো সামনে পেলে তোকেও খুন করে ফেলবো। আসাদ কোনো ক্রমে পালিয়ে আসে। সে জানে মিস্টার আবির চৌধুরী কতটা ভালো মানুষ, আবার কতটা ভয়ঙ্কর রাগী। আবির পাপ বোধে জ্বলছে, তাও সে ওপরে গেল। দেখে মেয়েটার জ্ঞান এখনও আসেনি, নিজে নিজেকে দোষারোপ করছে। এতটা জঘন্য কাজ সে কখনো করবে বলে ভাবেনি। আলমারি থেকে একটা শাড়ি বের করে আবির, এরপর মেয়েটাকে কোলে তুলে নেয়। দেখে মেয়েটার শরীরে অনেক জায়গায় ছিলে গিয়ে রক্ত বের হয়েছে। নিজের অজান্তেই একটা নির্দোষকে এত বড় শাস্তি দিয়ে সে নিজেই কষ্ট পাচ্ছে। ওয়াশরুমে গিয়ে শাওয়ার করিয়ে নিজে মাথা মুছিয়ে দিয়ে শাড়িটা পরিয়ে দেয়। এরপর কাটা অংশগুলোতে অ্যান্টিসেপটিক লাগিয়ে দেয়। মেয়েটার পাশে বসে থাকে আবির। নিজের অপরাধ বোধে ভুগতে ভুগতে মেয়েটার পাশে বসা অবস্থাতেই ঘুমিয়ে যায় আবির। হঠাৎই আবিরের ঘুম ভেঙে যায় মেয়েটির অস্ফুট গঙ্গানির শব্দে। তাকিয়ে দেখে অচেতন অবস্থাতে মেয়েটা কাতরাচ্ছে। আবির তাড়াতাড়ি করে বাটিতে পানি এনে মেয়েটার মাথায় জলপট্টি দিতে থাকে। জ্বর কিছুটা কমেছে দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আবির। কি হতে কি হয়ে গেল? 2 দিন আগেও যে ছিল সবচেয়ে চরিত্রবান ছেলে, সে আজ রেপিস্ট। ভাবতে ভাবতে কান্না আসছে তার। কে এই ট্রিনা? কে এই মেয়েটি? দুজনের চেহারার মিল কিভাবে? দুজনে কি যমজ বোন? না, আর কিছু ভাবতে পারছে না। উফ আল্লাহ, এই কিসের শাস্তি দিচ্ছ তুমি? মেয়েটির জ্ঞান ফিরছে না দেখে বেস্ট ফ্রেন্ড মিশিকে কল দেয় আবির। রিসিভ করি। কী রে, কী খবর? আজকাল তো তোর কোনো খবরই নাই। তা কেমন আছিস বল? একদমই কথাগুলো বলে মিশি।
একটা প্রবলেম হয়ে গেছে, বাসায় আসতে পারবি? ইমার্জেন্সি প্লিজ, আয় না। পারবো। এখন তো রাত হয়ে গেছে, এক্ষুনি বাসায় চলে যেতাম। ওকে আসছি, বলে মিশি। মিশি আবিরের একমাত্র মেয়ে বান্ধবী, সদ্য পাশ করা গাইনি ডাক্তার। আবির কেন জানি এই মেয়েটাকে নিঃসন্দেহে সব কথা বলে দিতে পারে। মিশির সাথে সে ক্লাস 9 থেকে একসাথে পড়েছে আবির। দুজনে একসাথে MBBS পাশ করে মিশি গাইনিতে FCPS করে। BCS দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ডাক্তার হিসেবে নিয়োগ পায়, আর পার্সোনাল চেম্বার আছে তার। আর আবির অ্যানাটমি নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করে মেডিকেল ভার্সিটির প্রফেসর হয়। একই সাথে BCSDকে আউটডোরে বসে। পার্সোনাল চেম্বার এখনও দেয়নি আবির। বড়লোক বাবার একমাত্র সন্তান আবির, তাই তার এত মাথা ব্যথা ছিল না কখনই। কলিং বেল বেজে ওঠে, আবিরের ধ্যান ভাঙে। দৌড়ে গিয়ে নিচে দেখে মিশি। মিশির পায়ের কাছে বসে পড়ে আবির। দোস্ত, আমি পাপি, আমার জন্য একজনের বড় ক্ষতি হয়ে গেছে। সে কেমন আছে প্লিজ দেখ। কান্নায় ভেঙে পড়ে আবির। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন তুই? ঘরে চল। দরজা লাগিয়ে উপরে নিয়ে যায় মিশিকে। মিশি মেয়েটিকে দেখে আবিরকে জিজ্ঞেস করে, কে ও? আবির মাথা নামিয়ে বলে, জানি না কে মেয়েটি, আমি ওর সাথে চরম অন্যায় করেছি। এরপর থেকে সে অজ্ঞান, এখনও জ্ঞান ফিরে আসেনি। তুই প্লিজ দেখ, তুই কি করেছিস ওর সাথে সেটা বল। রেপ? তুই এত নিচে নেমে গেলি কখন আবির, বলতো? লজ্জা করলো না তোর? তাও এখন বিপদে পড়ে আমায় ডেকেছিস? তোকে সব খুলে বলবো, প্লিজ আমায় ভুল বুঝিস না। আগে ওকে বাঁচা প্লিজ। তুই আমার সামনে থেকে এখন যা, ঘৃণা আসছে তোর প্রতি আমার। মিশি দেখে প্রচুর ব্লাড গেছে মেয়েটির। জ্বর এসেছে বলে আবির কম্বল দিয়ে রেখেছিল আর খেয়াল করেনি। মিশি তাড়াতাড়ি মেয়েটির হাতে IV চ্যানেল ওপেন করে আবিরের ঘরে থাকা স্যালাইন সেট করে দেয়। ব্লাড বন্ধ করার ব্যবস্থা করে। জ্বরের ওষুধ দিয়ে দেয় স্যালাইনের মাধ্যমে। বেরিয়ে আসে আবিরের রুম থেকে। আবিরের কাছে পরে মিশি সব শুনে বলে, তুই রাগী ছিলি জানতাম, কিন্তু তাই বলে এতটা নিচে নেমে যাবি জানা ছিল না। বলেই আবিরের বাসা থেকে বের হয়ে যায় মিশি। আবিরের মনে পড়ে মেয়েটি ঘরে একা, তাই দরজা লাগিয়ে সোজা উপরে যায় আবির। রুমানাকে সকালে ছুটি দিয়েছে, তাই আজ সে একা। আবির মেয়েটির পাশে টুলে বসে তার দিকে তাকিয়ে আছে। কি নিষ্পাপ মেয়েটি। ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে খুব সুন্দর লাগছে দেখতে। নিজের প্রতি ঘৃণাতে ভিতরটা তিলে তিলে জ্বলছে। না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে। তৃণা বাসাতে বসে বসে ভাবছে, এমনটা তো হবার প্ল্যান ছিল না, কিভাবে কি হয়ে গেল কিছুই তো বুঝলাম না। কী রে, কী ভাবছিস এত? সেই বিকেল থেকে তুই চুপচাপ আছিস, তোকে খুব টেন্স লাগছে, খুলে বল সব কিছু। সায়রা বলল, ট্রেনার বান্ধবী, প্ল্যান ভেস্তে গেছে। বুঝছি না কিভাবে কি হলো। কি বলিস? তোর জন্য এত কষ্ট করে প্ল্যান করলাম আর তুই বলিস ভেস্তে গেছে? কিভাবে কি হলো খুলে বল, আমার টেনশনে হাত পা কাঁপছে। আবির স্যারের হাত খুব লম্বা, যতটা দুর্বল ভেবেছিলাম তার কিছুই না। আজ আমাকে তুলে নিয়ে গিয়েছিল স্যারের বাসায়। কি বলিস? স্যার তোর কোনো ক্ষতি করেনি তো? না, আমি তো ভেবেছিলাম আজ আমি মার্ডার হয়ে যাব, কিন্তু স্যার অবাক করে একটা চর মেরেই ছেড়ে দিলেন। এটাই আমাকে ভাবাচ্ছে বেশি। আমি যা করেছি তার শাস্তি মাত্র এটুকু। স্যারের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছি, তাও স্যার কিছু বললো না রে। আমি তো আবারও স্যারের প্রেমে পড়ে গেলাম। তুই যা বলেছিস, স্যার যা হ্যান্ডসাম না, আমারও প্রেমে পড়তে ইচ্ছে করে। আর একবারও কথা বলবি না, মেরে তোর মুখ ভেঙে দিব। ট্রেনা বড়লোক বাবার একমাত্র মেয়ে, যা চায় সব কিছু নিজের করেই ছাড়ে, সেটা যে কোনো মূল্যের বিনিময়ে হোক না কেন। সায়রাকে শুনিয়ে দেয় ট্রেনা। ট্রেনা মেডিকেলে চান্স পেয়েছে, এবার কিন্তু মেসে থাকতে চায় না বলেই ফ্ল্যাটটা ভাড়া করা। সায়রাকে ট্রেনায় এনেছে এ ভাড়া করা ফ্ল্যাটে। দুই বান্ধবী একসাথে থাকবে তাই। তাছাড়া শহরে একা থাকার চেয়ে কেউ থাকা বেশি ভালো। যদিও ট্রেনার বডিগার্ড হিসেবে দুইজন থাকে বাসায়, আর কাজের জন্য একটা মেয়ে, রান্নার জন্য আরেকজন মেয়ে। ট্রেনার বাবা সবসময় মেয়েকে চোখে চোখে রাখেন, আর মেয়ের মাথা নষ্ট হবার পেছনে এই একটা কারণ। মেয়ের সব আবদার পূরণ করার জন্যই বাবা যেন সর্বদা প্রস্তুত। কিন্তু এবার ট্রেনা লুকিয়ে কিছু কাজ করে তাও ধরা খেয়ে নিজেই টেনশনে পড়ে গেছে। আবির মেয়েটির মাথার কাছে গিয়ে বসে চিন্তা করতে করতে ওভাবেই ঘুমিয়ে পড়ে। মেয়েটির মাথার পাশে মাথা রেখে টুলে বসে ঘুমিয়ে আছে আবির। সকালে জ্ঞান ফিরে মেয়েটির পাশে আবিরকে দেখে সরে আসে। নিজেকে শাড়িতে দেখে বুঝে ফেলে আবিরই তাকে শাড়ি পরিয়েছে। ঘৃণাতে মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা। অস্ফুট সুরে বলে, ছি, মানুষ এত জঘন্য হয় কেন? আল্লাহ বলে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটা। কান্নার শব্দে আবিরের ঘুম ভেঙে যায়। এখন কেমন আছো? আবির বলে মেয়েটিকে। সারা নেই মেয়ের, নিঃশব্দে কাঁদছে সে। আমি জানি আমি অনেক বড় পাপ করে ফেলেছি।
আমি আসলে জানতাম না তুমি আর তৃণা দেখতে একই রকম। তৃণা আমাকে মিথ্যা রেপ কেসে ফাঁসিয়ে আমার সম্মানহানি করেছে, তাই আমি রেগে ওকে তুলে আনতে বলি, কিন্তু আসাদ তোমাকে তৃণা ভেবে তুলে আনে, আর তুমি দেখতে হুবহু তৃণার মতো। মাথা খারাপ হয়ে গিয়েছিল, তুমি স্বীকার না করে। আমি খুব ভুল করে ফেলেছি, ক্ষমাও করতে পারবে না জানি। তুমি যা শাস্তি দিবে মাথা পেতে নিব। প্লিজ কথা বলো, আমাকে আর কষ্ট দিও না। তোমার সাথে করা অপরাধ বোধ আমাকে খুব কষ্ট দিচ্ছি। প্লিজ কথা বলো, চুপ করে থেকো না আর। প্লিজ মেয়ে, তোমার তো নামটাও জানি না, প্লিজ কিছু তো বলো। কান্না জড়িত কণ্ঠে বলে আবির। নাটক বন্ধ করেন। আর শাস্তির কথা বলছেন স্যার? আপনি পারবেন আমার সম্মান ইজ্জত ফিরিয়ে দিতে? পারবেন না। এই যে আমি একদিন ধরে নিখোঁজ, পারবেন আমার গরিব দুঃখী মায়ের মুখে হাসি ফোটাতে? পারবেন আমার বাবাকে বলতে আপনার নিষ্পাপ মেয়েকে ফিরিয়ে নিন? পারবেন সমাজকে বলতে আমি সতী? কি হলো, কথা কেন বলছেন না? জানি পারবেন না, তাই এখনই আমি চলে যাব এখান থেকে। পারবো না সব ফিরিয়ে দিতে, কিন্তু তোমাকে একাও ছাড়তে পারবো না। কোথায় যাবে আগে বলো, নাম কি তোমার? নাম দিয়ে কি করবেন? নিজের ভোগ তো মিটিয়ে নিয়েছেন। মেয়েটি বলল। বিশ্বাস করো আমি অমন না। আবিরের কোনো কথা না শুনে মেয়েটি হাতের স্যালাইন চ্যানেল টান দিয়ে খুলে ফেলে, এতে বের হয়ে আসে রক্ত। মেয়েটির কোনো চিৎকার না আসলেও যেন এ ব্যথা আবির পাচ্ছে। তাড়াতাড়ি হাতটা ধরে ফেলে, যেন তার হাত কেটেছে। হাতটা ছাড়ুন, মেয়েটি বলে। দেখছো না রক্ত বের হচ্ছে, থামো একটু, বলে পাশের বক্স থেকে অ্যান্টিসেপটিক লাগিয়ে ব্যান্ডেজ দিয়ে হাত বেঁধে দেয়। থাকা নাটক করতে হবে না, এবার হাত ছাড়িয়ে নিল মেয়েটি। বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠতে গিয়ে ব্যথাতে আর দুর্বলতাতে পড়ে যেতে শুরু করে। আবির ধরে নেয় মেয়েটিকে, খুব কাছে দুজনের। ঘোর কাটে মেয়েটি বলে, স্বাদ মেটেনি তাই না? ছাড়ুন আমাকে। এমন একটা কথাতে রাগ আসে আবিরের, তাও ভালো করে বলে, তুমি এখন অসুস্থ, রেস্ট নাও, নাস্তা নিয়ে আসি, খেয়ে নিবি, বলে বের হয়ে যায় আবির। যাবার সময় দরজাটা বাইরে থেকে লাগিয়ে যায়। নিজেকে খুব ছোট লাগছে আজনিরার। কিভাবে সমাজের কাছে মুখ দেখাবে, কিভাবে বাবা মার মুখের সামনে দাঁড়াবে, কিভাবে বড় ভাইয়ের সামনে দাঁড়াবে, কিভাবে ক্লাসে যাবে, ভাবতে ভাবতে ফুপিয়ে কাঁদে অনেকক্ষণ। না, এই জীবন আর রেখে কি হবে? আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, বলে বিছানার চাদরকে কয়েক ভাগ করে কেটে ফেলে নীরা পাশে বক্সে থাকা কেচি দিয়ে। সেগুলোকে বেঁধে পেঁচিয়ে নেয় আর ফ্যানের সাথে ফাঁস রেডি করে তাতে ঝুলে পড়ে নীরা। আবির খাবার নিয়ে এসে দরজা খুলে চিৎকার করে খাটে উঠে মেয়েটিকে জড়িয়ে ধরে। ফাঁস থেকে মুক্ত করে মেয়েটিকে বিছানায় শোয়াই দেয়। মেয়েটার মাথায় মাথা দিয়ে বলে, প্লিজ মাফ করে দাও, আর এমন করবে না কখনো। আবিরের চোখের পানি মেয়েটার মুখে পড়ছে। আবির উঠে বসে বলে, খাবার এনেছি, প্লিজ খাবে? আপনার হাতে খাবার খাওয়ার চেয়ে বিষ খাওয়া ভালো। এরই মাঝে মিশি ফোন দেয় আবিরকে। হ্যালো মিশি, বল, কেমন আছে মেয়েটি? যেমন দেখে গিয়েছিলি, শুধু জ্ঞান ফিরেছে, আর একটু আগে আত্মহত্যা করতে গিয়েছিল। তা তো করবেই, যে কোনো মেয়েই করবে। এখন কি করবি তুই সেটা বল। কি করতে বলছিস সেটা বল। বিয়ে করে নি। কি বলছিস এসব? তাহলে সে চুপ কর, ভুলে যাও সব। বিয়ে করে নে, কখন আসবি সেটা বল। 11টায় ফাঁকা আছিস? না, 12টায় আয়। ওকে, রাখ তাহলে। আবির খাবার নিয়ে মেয়েটির সামনে বসে খেতে বলে। খাবারগুলি ফেলে দেয় মেয়েটা। খাবার নষ্ট করে আবির একদম সহ্য করতে পারে না, রাগ করে উঠে বলে, কত মানুষ একবেলা খেতে পায় না তুমি জানো? বলেই নিচ থেকে কুড়িয়ে খাবার নিজের মুখে দিল, এরপর মেয়েটাকে খাইয়ে দিল। মেয়েটিও আর কিছু না বলে খেয়ে নিল। তোমাকে আমার সাথে যেতে হবে, কাজ আছে, চলো। নীরার কথা শোনার অপেক্ষা না করে কোলে তুলে নেয় আবির, কারণ জানে মেয়েটার হাঁটার শক্তিও নাই। আবির মেয়েটিকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও তার পাশেই বসে ড্রাইভারকে গাড়ি চালাতে বলে। ইশারা ড্রাইভারকে এক জায়গায় যেতে বলে, হয়তো আবির আগেই লোকেশন বলে রেখেছে। তা কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে মিস্টার স্যার? গেলেই দেখতে পাবে মিস নীরা। নাম কিভাবে জানলেন? কিছুক্ষণ আগেও তো নাম জিজ্ঞেস করেছিলেন। কিছুক্ষণ পরেই বুঝতে পারবে সেটা। আপনি সব পারেন। তুলে নিয়ে আসতে যখন পেরেছেন, অন্য কাজও কোনো ব্যাপার না। একদম চুপ, বেশি কথা বলা পছন্দ করি না আমি। নিজের অসম্মানের কথা ড্রাইভারের সামনে বলা লাগবে নাকি? নীরাও আর কিছু বলে না। অন্যায় করে এখন ভালো মানুষ সাজা হচ্ছে, আর কত ন্যাকামি দেখতে হবে আল্লাহই জানে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। প্রকৃতি দেখতে তার ছোটবেলা থেকে খুব ভালো লাগে। আর সব অসহ্য লাগছে, তাও নিজেকে মনে মনে দোষারোপ করছি। কিসের পাপের শাস্তি সে পাচ্ছে? গাড়ি এসে থামে একটা পার্লারের সামনে। আবির নিজে নেমে নীরাকে বের হতে বলে। নীরা নামতেই মিশি বলে, এই তো চলে এসেছো, তাড়াতাড়ি আসো। একটু না সাজলে হয় বলো? 1 ঘন্টায় খুব সিম্পল সাজে সাজিয়ে বাইরে আনে মিশি। শপিং সেই করেছে, একমাত্র ফ্রেন্ডের বিয়ে বলে কথা। নীরাকে এতই সুন্দর লাগছে যে আবির হা করে তাকিয়ে আছে নীরার দিকে। লাল শাড়ির সাথে খোলা চুলে লাল গোলাপ, চোখের কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, অল্প সাজে যেন নীরাকে লাল পরীর মতো লাগছে। মিশি, এই যে মিস্টার আবির, দেখার সময় আরও আছে, এখন তো চোখ সরান।
আবির লজ্জা পেয়ে চোখ সরিয়ে নেয়, কিন্তু আরও চোখে বারবার নীরা চোখের দিকে তাকাচ্ছে, যেন বারবার প্রেমে পড়তে ইচ্ছে করছে। আবিরকে নিজের গাড়িতে যেতে বলে আর বলে নীরা আমার গাড়িতে যাবে। দিয়ে নীরাকে নিয়ে গাড়িতে উঠে মিশি। গাড়ি চলতে শুরু করে কোর্টের উদ্দেশ্যে, সেখানে বিয়েটা হবে। মিশি বলে, আবির আমার বেস্ট ফ্রেন্ড, সে ক্লাস 9 থেকে একসাথে পড়েছি, কখনো কোনো মেয়ের দিকে খারাপ চোখে দেখেনি। মেয়ে বন্ধু বলতে আমিই ছিলাম তার জীবনে। কখনো ভুলেও আমার সাথে পড়াশোনার বাইরে কথা বলতো না। একটু বড় হবার পরও সে পার্সোনাল টুকিটাকি কথা বললেও কোনো মেয়ের সাথে তার রিলেশন ছিল না। কাল রাত্রে চেম্বার থেকে ফেরার পথে তোমায় দেখে যাই। আবিরের মুখ থেকে ঘটনা শুনি খুব বকি তাকে। এতটা রাগ করা তার উচিত হয়নি, তাই ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিও নীরা, জীবনে সুখী হবার চেষ্টা করিও। আবির খুবই ভালো ছেলে, তোমার সবচেয়ে কাছের মানুষ হবে, মিলিয়ে নিও। নীরা বলল, জি ম্যাম, মনে থাকবে। মনে মনে বলে, কখনো ক্ষমা করব না আপনাকে স্যার, আজীবন অভিশাপ দিয়ে যাব। যতই আপনি ভালো মানুষ সাজার চেষ্টা করেন, শাস্তি আপনাকে আমিই দিব। মিশি বলল, গুড গার্ল, কিন্তু ম্যাম নয় আপু বলবে। নীরা বলল, জি আপু। গাড়িটা কোর্টে চলে আসে। নীরা নেমে দেখে আবির একটা ছেলের সাথে কথা বলছে। মিশি বলে, আরে তন্ময়, কখন এলে? তন্ময় বলল, এই তো আসলাম এইমাত্র। তোমার ভাই বলো, বন্ধুই বলো, তার বিয়েতে না এসে পারি? মিশি বলল, তলে তলে প্রেম করেছে আবির, জানতামই না, তাই তো লুকিয়ে বিয়েটা আজ সেরেই নিতে চায়। তন্ময় বলল, তার লাজুক ছেলের প্রেম কেমন চললো এতদিন? আবির বলল, মিশি একটু বেশিই বলে ভাইয়া। নীরা, এদিকে এসো, পরিচয় করিয়ে দিই, উনি তন্ময়, আমার হাজব্যান্ড। মিশি বলে নীরাকে। পরিচয় পর্ব শেষে সবাই একটা রুমে যায়। নীরা পুরাই সারপ্রাইজড হয় নীরার বাবা মাকে দেখে। অস্ফুট সুরে মা বলে ডেকে ওঠে নীরা। নীরার মা বলে, এখন কেমন আছিস রে? তোর অ্যাক্সিডেন্টের পর একদিন তোর জ্ঞান ছিল না, আমরা অনেক খুঁজেছি কিন্তু পাইনি। সকালে জামাইয়ের আত্মীয় গিয়ে তোর খোঁজ দেয় আর বলে তুই এখন সুস্থ। এরপর তোকে জামাইয়ের এত পছন্দ হয়েছে তাই বিয়ের প্রস্তাব দেয়। আমরা গরিব মানুষ, এত ভালো প্রস্তাব হাতছাড়া না করে রাজি হয়ে যাই। তুই তো ডাক্তার হবি, জামাইও ডাক্তার, দুইজনে খুব সুখী হবি রে মা। একদমে কথাগুলো বলে নীরার মা। নীরা বলল, উনি খুব ভালো মানুষ, উনি না থাকলে তো আমি মরেই যেতাম। মনে মনে বলে, মিস্টার স্যার, আপনি অনেক মিথ্যা বলাই ওস্তাদ, প্রতিশোধ আমি নিয়েই ছাড়ব। আপনার টাকা থাকতে পারে কিন্তু নীরাকে কেনা এত সহজ না। সেখানে কাজের সামনে বিয়েটা করে নেয়। এরপর সবাই মিলে রেস্টুরেন্টে যায়, লাঞ্চ করে সবাই। নীরা সবার সামনে খেতে না পারে তেমন খায়নি, সেটা আবির খেয়াল করে। খাওয়া শেষ, এরপর মা বাবার কাছে বিদায় নেওয়ার সময় কেঁদে ফেলে নীরা। মা বাবাকে বলে, ভালো থেকো মা, বাবা। নীরা গাড়িতে উঠে বসে। আবিরও সবাইকে সালাম দিয়ে বিদায় জানায়। তৃণা শান্তিতে নাই, খুব হতাশ। তার উপর আজ আবির স্যার আসেনি, ক্লাসও নেয়নি। মানুষটা কি উধাও হয়ে গেল নাকি? কি রে, কিছুই বুঝলাম না। আবির স্যারের কেস তো তুলে নিছিস, তাও কেন স্যার আজ এলো না? সাইরা বলে, আমি কি জানি, আমি কি সব জানতা যে বলে দিব স্যার কোথায় গেছে? আবির স্যার তো তোকে পুরাই পাগলি বানিয়ে ফেলবে। সাইরা বলল, বেশি বকিস না, এমনিতেই বাবা আমাকে রাজশাহী আসতে দিচ্ছিল না। যদি জানতে পারে আমি এইসব করেছি তাহলে নির্ঘাত নিয়ে যাবে। আমি তো আবির স্যার ছাড়া থাকতেই পারবো না। তৃণা বলল, স্বপ্ন দেখিস না, তুই কি জানিস স্যার ম্যারিড কিনা? সাইরা বলল, বাজে বকিস না, উনি আমার প্রথম প্রেম, যে কোনো মূল্যতে ওনাকে আমার চাই চাই। তৃণা বলল মন খারাপ করে। দেখ, সাইরা বলে, তৃণার বাবা রাজশাহী শহরটাকে এক প্রকার ঘৃণাই করে, কখনো চায়নি তার একমাত্র মেয়ে এই শহরে আসুক। অথচ তৃণা সেই ছোটবেলার শখ, সে ডাক্তার হবে, আর চান্সও পেল নাকি রাজশাহীতে। তাও চায়নি তৃণা আসুক এই অভিশপ্ত শহরে। তৃণার ইচ্ছে আর জেদের কাছে হেরে গিয়েই আজ তৃণা রাজশাহীতে, আর এসেই ঘটিয়ে ফেলেছে গণ্ডগোল। আবির আর নীরা বাসায় আসে। সন্ধ্যা হয়ে গেছে। আবির কফি বানিয়ে আনে 2 মগ, নীরাকে এগিয়ে দেয় একটা। থাক থাক, আর নাটক করতে হবে না, এখন আর কেউ নেই। নীরা বলল, হয়তো ভালোবেসে বিয়েটা করিনি, কিন্তু শুধু তুমিই জানো কি হয়েছে, আর গোটা দুনিয়া জানবে অন্য কিছু। রক্ষা করতে পেরেছি আমি তোমার সম্মান। খুশি হওয়া অনেক পরের ব্যাপার, মেনে নাও। ভুল তো মানুষেরই হয়, ক্ষমা কি করা যায় না? কখনো না। আই হেট ইউ মিস্টার আবির স্যার। আপনি সব ছাত্রী ক্রাশ হতে পারেন, কিন্তু আমার কাছে ঘৃণার পাত্র। আপনি কথাটা মনে রাখবেন। নীরা ঘৃণা নিয়ে বলে কথাগুলো। আবির কথাগুলি শুনে খুব কষ্ট পেয়ে বেলকনিতে গিয়ে চেয়ারে বসে। মনটা খুব খারাপ করছে। মনে পড়ে নীরা কিছুই খায়নি তেমন। আবার কিচেনে গিয়ে নীরার জন্য স্যুপ বানায়। এরপর ট্রেতে করে কিছু ফলমূল আর স্যুপ আনে। ঘরে এসে দেখে নীরা উল্টো দিকে ঘুরে শুয়ে আছে। মাথার ফুলগুলি ঘর ছুঁড়ে ফেলেছে। বিছানার চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে, আর ঘাড়ের নিচে একটুখানি জায়গাতে শাড়িটা সরে গিয়েছে। খুব আকর্ষণীয় লাগছে এই অবস্থায়।
আবির নীরার পাশের টেবিলে খাবার রেখে নীরার পাশে বসে নীরার পিঠে হাত দেয়। নীরাও রাগান্বিত হয়ে ঘুরেই আবিরকে চড় মেরে বসে। লজ্জা করে না? আবার এসেছেন? নীরা বলল, বাইরে তেমন খাওনি, তাই খাবার নিয়ে এসেছিলাম, তার পুরস্কার পেলাম। আবিরের চোখে পানি। ছেলে মানুষ খুব শক্ত হয়, কখনোই কাঁদে না, তাও আবিরের চোখে জল আসছে নিজের কৃতকর্মের জন্য। খাবো না আপনার কুকর্মের টাকার খাবার। এমন করে বলতে হয় না, লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও বলে আবির খাইয়ে দেয় নীরাকে। নীরা মনে মনে খ্যাপা হলেও বেশি জেদ দেখাতে পারে না, তাই চুপচাপ খেয়ে নেয়। খাওয়ার পর উল্টো দিক ঘুরে শুয়ে পড়ে। এমনিতেই অসুস্থ, এর উপর সারাদিন বাইরে থেকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। আবির সব রেখে এসে নীরার গায়ে কম্বল ঠিক করে দিয়ে নিজেও শুয়ে পড়ে। আবিরের বাসাটা তার বাবার ছিল, এখন তার নামে। দোতলা বাসায় পুরোটাই যেন আধুনিকতার ছোঁয়া। দামি দামি ফার্নিচার আর ঘর সাজানোর শোপিস আর কৃত্রিম ফুল চারদিকে। বাসাতে একটা অনুষ্ঠানের পূর্ব প্রস্তুতি হিসেবে সাজানো হয়েছিল বাসাটা। 1 জানুয়ারি ছিল আবিরের বাসায় অনুষ্ঠান। তার আগে সব কিছু এলোমেলো হয়ে যায়। নীরা ভোরে ঘুম থেকে উঠে দেখে তার চারদিকে অনেকগুলি শাড়ি, 3 পিস, গাউন, টপস, মেকআপ বক্স, ম্যাচিং অলংকার সব কিছুই রাখা। নীরার চোখ দুটি আবিরকে খুঁজছে, কিন্তু আবিরকে না দেখে সব কিছু সরিয়ে নিচে নামতেই মাথার উপর ফুলের পাপড়ি পড়া শুরু করে। নীরা বেশ উপভোগ করে এই ব্যাপারটা। এরপর আবির এসে হাততালি দিয়ে বলে, শুভ জন্মদিন ম্যাডাম। নীরা ভুলেই গেছিল আজ তার জন্মদিন, কিন্তু আবিরকে দেখি চাপা ক্ষোভ তৈরি হয়। আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? সারপ্রাইজ? হ্যাঁ তাই তো। এসব না করে গলা টিপে মেরে ফেললেও তো পারতেন মিস্টার আবির স্যার। এসব কি বলছো? আর এভাবে কখনো বলবে না, আপনাকে আমি ঘৃণা করি। এসব করলেই ভাববেন না ভালোবাসবো। বাদ দাও, নাস্তা করো, আর এগুলোর মাঝে এক সেট পরে রেডি হয়ে থাকিও। দাওয়াত দিয়েছে তোমার ফ্যামিলি, যেতে হবে। নাস্তাতে পাউরুটি, কলা, ফল আর চা দেখে নীরার খুব রাগ হয়। ইচ্ছে করে ঘরের মাঝে কলার খোসা ফেলে দেয়। খায় আর মনে মনে বলে, এগুলো কি মানুষ খায়? সে এসব খেয়ে অভ্যস্ত না, তাই। আবির বাইরে থেকে এসেই কলার খোসা না দেখিয়ে পা দেয় আর স্লিপ খেয়ে নীরার উপর পড়ে যায়। নীরা আবিরকে সরিয়ে দিয়ে বলে, লজ্জা করে না? আর এমন যেন না হয়। আবির উঠে দেখে কলার খোসা, একটু রাগে সুরে বলে, এটা এখানে কোত্থেকে আসলো? নীরা কলার খোসা দেখে মিটিমিটি হেসে বলল, সরি, আসলে মাফ করবেন। নীরার হাসি মুখ দেখে আবির বেশ খুশি হয়। হাসলে যেন নীরাকে অপসরের মতো লাগছে। এতটা সুন্দর সে দেখতে, যেন সারা জীবন এইভাবে চেয়ে থাকা যায়। কি দেখেন এত বেশিক্ষণ কেউ চেয়ে থাকলে আমার লজ্জা লাগে। এখন যান, আমি রেডি হব। আবির চলে যায়। নীরা শাওয়ার শেষে হালকা পিঙ্ক কালার একটা শাড়ি বেছে নেয়। শাড়িটা পরে চোখে কাজল দেয় গাঢ় করে, কিন্তু মেকআপ সে করে না। পিঙ্ক কালার চুড়ি গহনা পরে নেয়। চুলগুলো খোলা রেখে পাশের ফুলদানি থেকে পিঙ্ক গোলাপ নেয়। তাজা গোলাপ আবিরই আনিয়ে রেখেছে হয়তো। মাথার একপাশে ফুল গুজে দেয়। বাইরে বের হয় নীরা। নিচে আবির সোফায় বসে আছে। নীরাকে দেখে একভাবে তাকিয়ে আছে আবির। এত সুন্দর একটা মানুষ হয় কিভাবে? নীরা আবিরের ধ্যান ভাঙিয়ে বলে, এই যে আপনার জন্য সাজিনি যে এভাবে দেখবেন। তো কার জন্য সেজেছ? সবাইকে বলেছেন আপনি ভালোবেসে বিয়ে করেছেন। নিজেকে সুখী না দেখালে তো আবার আপনার অপমান, তাই বাইরের মানুষের সামনে সুখী হয়েই থাকতে চাই। আজ হয়তো ভালোবাসো না, কিন্তু পরে একদিন বাসবে বলে দিলাম। আবির বলল, বইয়ে গেছে আমার একজন রেপিস্টকে ভালোবাসতে। আবির আর কিছু না বলে নীরাকে নিয়ে প্রথমে মেডিকেল ভার্সিটি যায়। সেখানে কলিগদের সাথে পরিচয় করিয়ে দেয় ওয়াই বলে। নীরাও বেশ অবাক হয় আবিরের ব্যবহারে। এটাও বলে দেয় নীরা ফার্স্ট ইয়ারের ছাত্রী। কলিগরা মজা করে বলে, তাহলে প্রথম দিন ক্লাসটা যেন নিয়েই যায়। ছাত্রী হাজব্যান্ড এর ক্লাস করবে। সবাই বেশ উৎসাহী, তাই আবিরও গেল নীরাকে নিয়ে ক্লাসে। তৃণা আবিরকে দেখে যতই না খুশি হয়, সাথে নীরাকে দেখে যেন আকাশ থেকে পড়ে। এই মেয়ে যে একেবারেই তার মতো দেখতে, কিন্তু কিভাবে সম্ভব? আর এই আবির স্যারের সাথে কি করছে? তৃণার প্রশ্নের উত্তর পেয়ে যায় শুভ্র স্যারের কথাতে। শুভ্র স্যার ক্লাসে ঘোষণা দেন, আবির স্যার নতুন বিয়ে করেছেন তোমাদের ক্লাসের ছাত্রীকে। এতে সবাই খুশি হলো। তৃণা আর সাইরা একে অপরের দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সবাই অবশ্য নীরা আর তৃণাকে একই রকম দেখে অবাকও হয়। দুইটা মেয়ে একই রকম, আবার তাদের বাবা মাও আলাদা। এই প্রথম দুইজনকে সবাই একসাথে দেখছে। এর আগে বেশি ক্লাসও হয়নি, আর দুইজন একসাথে কখনো ক্লাসে আসেনি। নীরাও বেশ অবাক হয় তৃণাকে দেখে। কেউ বলতে পারবে না সে আর তৃণা চেহারাতে কোনো তফাৎ নেই। সবাই ক্লাস থেকে বের হয়ে আসে নীরাকে নিয়ে। আবির নীরার বাবার বাসায় যায়। এই প্রথম আবির গাড়ি ছাড়া হাঁটছে, কারণ নীরার বাসাটি একটু গলিতে, সেখানে গাড়ি ঢুকে না। নীরার সাথে আবির ওদের বাসায় গিয়ে বেশ কথাবার্তা বলে নীরার পরিবারের সাথে। নীরাও বেশ হাসি খুশি ছিল সবার সাথে। কিন্তু নীরার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কে এই তৃণা? নীরা রান্নাঘরে মাকে একা পেয়ে জিজ্ঞেস করিয়ে বসে, আচ্ছা মা, যমজ ছাড়া কি দুইটা মানুষ একই হয়? এমন প্রশ্নে যেন নীরার মা একটু ঘাবড়িয়ে যায়। সেটা না দেখে নীরা আবারও বলে, আজ একটা মেয়েকে দেখলাম হুবহু আমার মতো দেখতে, আমার সাথেই পরে কিভাবে সম্ভব মা? নীরার মা এবার রাগান্বিত হয়ে বলে, আমি কি জানি, হতেও পারে।
নীরার মায়ের ব্যবহারও নীরাকে অবাক করে দেয়। কিছুই না বলে চলে আসে সে। খাওয়া দাওয়া করে বিকেলে বের হয়ে যায় আবির আর নীরা। আবির নীরাকে বলে নদীর ধারে ঘুরতে যাবে, কিন্তু নীরা যেতে চায় না, তাই তারা বাধ্য হয়ে বাসায় ফিরে আসে। তৃণা সকালে নীরাকে দেখার পর থেকে খুব টেনশনে আছে। এও কি সম্ভব? তার মতো দেখতে হুবহু আরেকজন মেয়ে, তার উপর যাকে পাবার জন্য এত কিছু করলো, আজ সেই মেয়ে তারই বউ। অতীতের কথা চিন্তা শুরু করে। তৃণাদের প্রথম ক্লাসটাই ছিল আবির স্যারের। প্রথম দেখায় ক্রাশিত হয় তৃণা। এরপর আবির যখন বোর্ডে কিছু লেখার জন্য ঘুরে, তখন দুষ্টুমি করে মার্বেল ছুঁড়ে আবিরের দিকে। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয় আর কি, আবির ওই মুহূর্তে তৃণার দিকে ঘুরে তাকায় আর দেখেও ফেলে তৃণাকে মার্বেল ছুঁড়তে, আর হঠাৎ করে মার্বেল লাগে আবিরের কপালে। ব্যথা যত টানা পেয়েছে, রাগটা বেশি হয়ে গেছিল। সাথে সাথে তৃণাকে ক্লাস থেকে বের করে দেয় আবির। তৃণাও রাগ করে খুব ক্লাসের বাইরে দরজার আড়ালেই দাঁড়িয়ে থাকে তৃণা। এরপর স্যার যখন ক্লাস থেকে বের হয়, তখন স্যারের পায়ে তৃণা নিজ পা দিয়ে বাধা দেয় আর স্যার তৃণার উপরে পড়ে যায়। আর এই দৃশ্য সব স্টুডেন্ট দেখে। নিজের কাছে ছোট লাগে আবিরের। সব স্টুডেন্ট আবিরকেই ভুল বুঝে, কিন্তু তৃণার ফাজলামি শুধু আবির টের পায়। তৃণার কাছ থেকে অপমান পেয়ে ডিপার্টমেন্টে যায়, সবাইকে খুলে বলে এই মেয়ের এরকম অত্যাচারের কথা। কিন্তু তৃণাও থেমে থাকার না, কারণ সে খোঁজ নিয়ে ফেলেছে আবির স্যারের কিছুদিনের মাঝেই বিয়ে। তাই সুযোগ বুঝে আবিরের বাসায় গিয়ে দোতলার বারান্দায় লুকিয়ে থাকে। বারান্দায় রেলিং দেওয়া ছিল না, এই সুযোগ কাজে লাগায় সে। আগে থেকে পুলিশকে ঘুষ দিয়ে রেখেছিল সাইরা। সকালে আবির ঘুম থেকে উঠে বারান্দার দরজা খুলতেই তৃণা তার উপর ঝাঁপিয়ে পড়ে। আবির মুখ দেখতে পায় না মেয়েটাকে। চুলগুলো এলোমেলো করে রেখেছিল তৃণা। আবির ধাক্কা দিয়ে ফেলে দেয় ভয়ে, আর তখনই সাইরা বাসায় পুলিশ নিয়ে আসে আর কাজের মেয়ে না বুঝেই দরজা খুলে দেয়। বাড়ি সার্চ করে মেয়েটি সহ আবিরকে এক রুমে পেয়ে সাথে সাথে অ্যারেস্ট করে আবিরকে, আর সাইরা তৃণাকে নিয়ে মামলা করায় ধর্ষণ মামলা। এতে কোর্টে গিয়ে মিথ্যা সাক্ষী দেয় সাইরা আর তৃণা, কিন্তু আবির প্রমাণ পাচ্ছে না নিজেকে নির্দোষ প্রমাণ করার। আবির উকিলের মাধ্যমে জামিন নেয় সব প্রমাণ করে দিবে বলে, আর তৃণাও কিছু বুঝে ওঠার আগে আবিরের গুন্ডাদের পাঠায় তৃণাকে তুলে আনতে, কিন্তু তারা ভুল করে নীরাকে তুলে আনে। তৃণা এতক্ষণে বুঝতে পারে সেদিন কেন তৃণাকে সহজে মুক্তি দেয় আবির। সায়রাকে জিজ্ঞেস করে কি করবে এখন, কিন্তু সায়রাও সমাধান দিতে পারে না। এবার তৃণা তার বাবাকে ফোন লাগায়। হ্যালো ড্যাডি, তুমি কেমন আছো? কান্না নাটক করে বলে। কিরে মামনি, কাঁদছো কেন? কি হয়েছে বলো? তৃণা আবিরের সাথে ঘটে যাওয়া ঘটনা কথা বলে, কারণ জানে তার বাবাই তাকে সঠিক সমাধান দেবে। তৃণার বাবা মেয়ের কাণ্ডে অবাক হয়ে বলে, আবিরের থেকেও ভালো ছেলের সাথে তোমার বিয়ে দেব, চিন্তা করিও না মামনি আমার। না, আমি আবিরকেই চাই, আমি আবিরকে না পেলে বাঁচব না। এসব কি বলছো তুমি? এমন পাগলামো করে না সোনামণি। তুমি এটা বলো, ওই মেয়ে মানে আবিরের বউ যাকে দেখলাম, সে আমার মতো দেখতে হলো কিভাবে? তৃণার বাবা একটু চিন্তিত গলায় বলে, কিভাবে সম্ভব? তুমি তো আমার একমাত্র মেয়ে, যমজ না হলে দুজন কি হুবহু হয়? তাছাড়া আর যাই হোক, আমি ওই নীরাকে মেরে ফেলবো, তাও ভালো আবিরের বউ আমি হতে চাই। তৃণার বাবার মহা টেনশন শুরু। মেয়ে তার পাগল হয়ে গেছে, তাই মেয়েকে বলে খুব শীঘ্রই ফিরে আসছে রাজশাহীতে মেয়ের কাছে। তৃণাও খুশি হয় ড্যাডিকে অনেক দিন পর দেখতে পাবে তাই। আবির নীরাকে ভালোবেসে বিয়ে না করলেও ভালোবেসে ফেলেছে 2 দিনই। মেয়েটার সৌন্দর্য, ঝগড়া করার স্টাইল, রাগ করা, নীরা যাই করুক না কেন নীরাকে পছন্দ করে ফেলেছে জীবনসাথী হিসেবে। নীরা ঘরে মুখে উল্টা দিক ঘুরিয়ে শুয়ে আছে। আবির পাশে গিয়ে বসতেই নীরা চিৎকার করে, এক্ষুনি ঘর থেকে বের হন, বিয়ে করেছেন বলে কিনে নেননি যে যা ইচ্ছা তাই করবেন। কি করলাম? এত রাগ কিসের নীরু? আমার নাম নীরা, নীরু না। আমি তো ভালোবেসে নীরু ডাকলাম। ভালোবাসা মাই ফুড। আমি আপনাকে ঘৃণা করি। এমন করছো কেন? কিছুই তো করিনি এখন। ওকে যাই, রাত্রের খাবারের ব্যবস্থা করি। কি ছাইপাশ খেয়ে থাকেন, ওগুলো আমার সামনে আর আনবেন না। আমি কি করব? রুমানাকে তো ছুটি দিয়েছি, সে থাকলে রান্না করে ভালো। এখন যদি তুমিই রান্না করো তাহলে? কি? সরি, ভুল হয়ে গেছে। নীরা কিছু না বলে নিচে নামে, রান্নাঘর খুঁজে, কারণ চিন্ত না সে। সেখানে গিয়ে কিছু খুঁজে পাচ্ছে না। আবির পেছন থেকে কানের কাছে গিয়ে বলে, কি খুঁজছ? নীরাও চমকে ওঠে। পিছন ঘুরিয়ে আবিরকে দেখে 2টা কিল বসিয়ে দেয় আবিরের বুকে। আবির নীরার হাত ধরে ফেলে। হাত ধরবেন না। মারলি কেন? বেশ করেছি, ভয় দেখানোর শাস্তি। কি খুঁজছ? আটা। সারাদিন ছাইপাশ খেয়েছি, এখন রুটি খেতে ইচ্ছে করছে। আবির আটা, লবণ, পাতিল, তাওয়া সব দেখিয়ে দেয়। রুটির সাথে কি করবে? ডিম আছে। সব দেখিয়ে দেওয়ার পর আবিরকে বাইরে যেতে বলে নীরা। আবির লুকিয়ে লুকিয়ে দেখছিল নীরা কী করছে। শয়তানি বুদ্ধি মাথায় আসে আবিরের। নীরা যখন ডিম ফিটিয়ে রাখে, আবির লুকিয়ে এসে ডিম অল্প একটু নীরার গালে মাখিয়ে দেয়। ডিমে মরিচ দেওয়া ছিল, এটা দেখেনি আবির। নীরার মুখ জ্বলে গেছে। উফ বলে চিৎকার দেয়। আটা মাখা হাত দিয়েই আবিরের গাল খামচিয়ে ধরে নীরা। আবির কিছু বলার আগেই নীরা জ্বলে ওঠে। আপনাকে না বলেছি আমার আশেপাশে আসবেন না, তাও কেন আসেন?
তোমাকে দেখতে ইচ্ছে করে তাই। কি যাতা বলেন, আর এসব কথা ভুলেও বলবেন না। কেন এমন কেন করো তুমি? চুপ, একদম চুপ, এক্ষুনি বেরিয়ে যান কিচেন থেকে। ওকে যাচ্ছি, আর আসবো না। নীরা কাজ শেষ করে বেরিয়ে এসে আবিরকে দেখতে পায় না, তাই ভাবে আবির উপরে গেছে। খেতে ডাকার জন্য উপরে গিয়েও না দেখে মন খারাপ করে বেরিয়ে আসে। কোথায় উদাও হয়ে গেল, মেজাজ খারাপ করে শুধু। যেখানে খুশি সেখানে যাক, আমার কি। অন্যমনস্ক হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আবিরের সাথে ধাক্কা লাগে। কি ব্যাপার, একটু না দেখিয়ে মন খারাপ হয়ে আমাকে খুঁজতে গেছিলে? মোটেও না, আমি তো বুঝি তুমি মিথ্যা বলছো। কেন সরে দাঁড়ান, এত রাগ দেখাও কেন? মনে মনে তো ঠিকই খোঁজ করো, বয়ে গেছে আপনাকে খুঁজতে। আবির নীরার হাত ধরে নিজের দিকে টান দেয়। এতে নীরা আবিরের খুব কাছে চলে আসে। আবির শক্ত করে নীরাকে জড়িয়ে ধরে। নীরা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, তখন আবির নীরার কানের কাছে গিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি নীরা। নীরা কোনো রকম আবিরকে সরিয়ে দিয়েই থাপ্পড় মেরে বসে। আই হেট ইউ মিস্টার, এমন করে বলেও না প্লিজ। আর কখনো এমন করলে আমি আপনার অনুপস্থিতিতে সুইসাইড করব। তুমি এভাবে বলতে পারলে? তাহলে তোমার উপস্থিতিতেই আমি মরি? মানে কি বলছেন? আবির কথা না বাড়িয়ে কিচেন থেকে চাকু এনে নিজের হাতে অনেকগুলি জায়গা কেটে দেয়। একসাথে প্রচুর রক্ত পড়তে থাকে আবিরের হাত থেকে। নীরা আবিরকে বলতে থাকে, এসব বন্ধ করেন, আমার ভয় করে। কোনো উত্তর নাই। প্লিজ এমন করেন কেন? হাতটা উঁচু করে দাঁড়িয়ে আছে আবির। হাতটা বাঁধন, প্রচুর রক্ত পড়ছে। তাতে তোমার কি? এমন করিয়েন না প্লিজ, দূরে যাও, আমার কথা তোমার না চিন্তা করলেও হবে। নীরা আবিরকে জড়িয়ে ধরে বলে, প্লিজ এমন করবেন না, বন্ধ করুন এসব। বলে খুব কাঁদতে থাকে। আমি মরলে তো তুমি খুশিই হবে, তাহলে কাঁদছো কেন? আপনি কি বলছেন এসব? আপনি আমার স্বামী, ভালো হন মন্দ হন আমি আপনার সাথে মানিয়ে নিতে চাই। কথা দিচ্ছি আর খারাপ ব্যবহার করব না, প্লিজ তাও এসব বন্ধ করুন। এসব বলে লাভ নেই, আপনি যা বলবেন সেটাই করব। আপনাকে ভালোবাসি বলে আবিরের পা ধরে নীরা। আরে কি করছে এসব? তোমার স্থান আমার পায়ে নয়, হৃদয়ে। যদি ভালোবাসি তাহলে এসব বন্ধ করবেন। হ্যাঁ ভালোবাসি, তাও বন্ধ করেন। আবির যাই হোক নীরাকে কাঁদাতে চায় না, তাই উপরে গিয়ে নিজের হাতে ব্যান্ডেজ করে নিচে নেমে আসে। ততক্ষণে দেখে নীরা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে আছে। নীরাকে হাসানোর জন্য বলে, তোমার কোমল হাতের তৈরি খাবার খাইয়ে দিবে না? দিব, বলে রেডি করে দেয়। নীরা আগে আবিরকে খাইয়ে নিজেও খায়। নীরা বলে, হাত কেটেছেন, ইনফেকশন হতে পারে, অ্যান্টিবায়োটিক আছে না বাসায়? ঘরে আছে। ওকে ঘরে যান, পানি নিয়ে আসছি। বলে আবির চলে যায়। নীরা নিচে সব ঠিকঠাক করে পানি নিয়ে উপরে গিয়ে আবিরকে ওষুধ খাইয়ে দেয়। নিজের দুঃখকে মাটি চাপা দিয়ে আরেকজনের সেবা করা লাগছে মনে মনে বলে নীরা।